আর একটা স্পেশাল আইটেম আছে ওদের আজকে, এই যে এটা, এটার নাম হচ্ছে, এটা শুটকি মাছের একটা প্রিপারেশন, এটার নাম বলছে ওরা শীতল শুটকি। এটা হচ্ছে গিয়ে পিকক আইল্যান্ড, এখানেই রয়েছে উমানন্দ মন্দির, সেখানে আগে যাবো। গৌহাটি কম খরচে ঘোরার জন্য এই যে গভর্নমেন্ট বাসগুলো, এগুলো কিন্তু হেভি উপযোগী। খুব সুন্দর মন্দিরটা, ভেতরে পুরো সাদা ধপধপে আর নিচে পুরোটাই মার্বেল করা। এখন রোদে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল আমাদের। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করে এলাম ব্রহ্মপুত্রের ওপরে রোপওয়ে রাইড, অসাধারণ লাগলো। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহর গৌহাটি। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত আসাম রাজ্যের এটি একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরটি তার প্রাচীন মন্দির, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। গৌহাটির প্রধান আকর্ষণ নীলাচল পর্বতের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির দর্শন আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলেও আমরা একটা দিন গৌহাটির শহরে থেকে ঘুরে দেখেছিলাম বেশ কিছু দ্রষ্টব্য স্থান। ঘুরে দেখেছিলাম উমানন্দ মন্দির, বশিষ্ঠ আশ্রম, বালাজি মন্দির, চিড়িয়াখানা ও আমাদের মতে সবথেকে আকর্ষণীয় ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে রোপওয়ে রাইড। উত্তর পূর্ব ভারতের যে কোনো ভ্রমণ পরিকল্পনার সাথে একটি দিন যুক্ত করে আপনারাও এইভাবে ঘুরে নিতে পারেন গৌহাটি শহর। গুয়াহাটি বিমানপথে, রেলপথে ও সড়কপথে ভারতের যে কোনো বড় শহরের সাথে যুক্ত। এছাড়া কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন পৌঁছেও গৌহাটি ঘুরে নেওয়া যায়। গৌহাটি রেলওয়ে স্টেশনের কাছে এই শহরের সবথেকে ব্যস্ততম অঞ্চল পল্টন বাজারে একটি হোটেল নিয়ে একটি রাত থেকে ঘুরে দেখে নেওয়া যায় এই শহর। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6ই জুন 2026 আর আমরা এখন দাঁড়িয়ে আছি গৌহাটিতে। কাল বন্দে ভারত, হাওড়া কামাখ্যা বন্দে ভারত করে গৌহাটি এসে পৌঁছেছি, তার ভিডিও আগে শেয়ার করেছি। এখন আমরা গৌহাটিতে এসে ঘুরে ফিরে খুঁজে খাজে একটা রুম নিয়ে নিয়েছি। এই পিছনে হচ্ছে আমাদের হোটেল অঞ্জুনা। তো এখানেই আমরা রুম নিয়েছি। রুম কেমন নিয়েছি সেটা গিয়ে দেখাচ্ছি। আমরা জাস্ট রুমে চেক ইন করলাম। রুমে চেক ইন করে এখন ব্রেকফাস্টটাকে করি, ব্রেকফাস্ট করে ফ্রেশ হবো, তারপরে গৌহাটি ঘুরতে পারবো। সবই এই ভিডিওতে থাকবে। তো চলুন আগে ভিডিও শুরু করা যাক। আগে ব্রেকফাস্টটা করি, এখানে কোথাও থেকে ব্রেকফাস্ট করি, তারপরে ধীরে ধীরে আপনাদের হোটেলও দেখাবো, হোটেলের কষ্ট বলবো এবং সব কিছু আপনাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করবো। আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট ডান দিকে ঘুরলেই একটা ছোট্ট খাবারের দোকান রয়েছে, ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা দুজন খেয়ে যাচ্ছি, আর তোজো আর মা বাবা ওদের জন্য আমরা নিয়ে যাব। তো আমরা নিয়েছি আলু পরোটা, ঘুগনি আর ডিমের অমলেট। তো এই দিয়ে আর আচারও দিয়েছে। এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে ওদেরটা নিয়ে যাব, তারপর দেখা যাবে। এই সামনে হচ্ছে গিয়ে পল্টন বাজার, এই হচ্ছে গিয়ে পল্টন বাজারের মেন রোড। এই সামনেই হচ্ছে পল্টন বাজার মেন যে চৌরাহা বা চার রাস্তার মোড়, সেটা হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে। আর এই ওখান থেকে খুব বেশি হলে 150 মিটার হবে, 150 মিটার পল্টন বাজার মেন যে চৌরাহা, সেখান থেকে এসে ডান হাতে এই গলির ভেতরে আমাদের হোটেল। এই গলির ভেতরে সামনেই দেখা যাচ্ছে এই হোটেল অঞ্জুনা। এই হোটেলেই আমরা রয়েছি। এই হচ্ছে গিয়ে গৌহাটির পল্টন বাজারে আমাদের রুম। বিরাট বড় রুম। এখানে একটা লাগেজ রাখার স্পেস রয়েছে, জাস্ট গেট থেকে ঢুকেই। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, কি আছে দেখিনি। এখানে একটা বিরাট বড় মিরর, তার নিচেও লাগেজ রাখার জায়গা রয়েছে। এখানে একটা কেটেল দেওয়া রয়েছে। এখানে এসির রিমোট, টিভির রিমোট এবং রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে একটা সোফা মতন রয়েছে, এই যে সোফা। এখানে একটা টি টেবিল, এখানে একটা সিঙ্গেল সোফা, এদিকে টিভি, আর এদিকে হচ্ছে গিয়ে
ডবল বেড খাট একটা, এই যে এটা হচ্ছে কি একটা ডবল বেড খাট, উপরে একটা ছবি দেওয়া রয়েছে। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে বেসিন, মিরর, এখানে সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, এখানে গিজার রয়েছে, এই যে, এছাড়া কোমোট, বালতি, মগ, শাওয়ার সবই রয়েছে। গৌহাটির এই অঞ্জনা হোটেলে আমাদের এই রুমের কস্ট পড়লো হচ্ছে গিয়ে 1300 টাকা পার নাইট। আমরা 3টে রুম নিয়েছি 1300 করে, বেশ চিপার উইথ এসি আর ভালো লোকেশানে, একদম এক্স্যাক্ট লোকেশানে। তো চলুন এবার একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা এখন প্রথমে আগে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করব, তারপরে গৌহাটি ঘুরতে বেরোবো। ফ্রেশ হয়ে আমরা একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। একদম পল্টন বাজারের মোড়েই একটা রেস্টুরেন্ট আছে, 12 আনা বাঙালি বলে। তো ওখানে আমরা আজকে লাঞ্চের জন্য চলে এসেছি। তো আমরা প্রথমেই থালি নিয়েছি 150 টাকা করে ভেজ থালি, সেটা নিয়েছি। এবং এর সাথে আমরা নেব পাবদা মাছ, সেটা এখনও আসেনি। পাবদা মাছটা হচ্ছে 200 টাকা করে। থালিতে কী আছে একটু বলে দিই। ভাত, করলা ভাজা, ডাল, পাঁপড় ভাজা, একটা লাউয়ের সবজি, একটা পাঁচমিশালি সবজি, আর একটা ঢেঁড়সের সবজি, চাটনি, আর একটা আচার মতো দিয়ে হচ্ছে। এই হচ্ছে 150 টাকার ভেজ থালি। এর সাথে আমরা নিয়েছি 200 টাকা করে পাবদা মাছ। তো খাই, তারপর বলছি যে খাবারটা কেমন। বললাম যে পাবদা নিয়েছি, পাবদার পরেও আমরা একটু মাটন ট্রাই করার জন্য নিলাম। এই হচ্ছে মাটনের প্লেট, 3 পিস মাটন আর 1 পিস আলু। এটার দাম প্রবলি 210 টাকা। 210 টাকা। এই একটা আছে। একটা জিনিস দেখাই আপনাদের, আর একটা স্পেশাল আইটেম আছে ওদের আজকে। এই যে এটার নাম হচ্ছে, এটা শুটকি মাছের একটা প্রিপারেশন। এটার নাম বলছে এটা শীতল শুটকি। মানে একদম মাছ টাছ কিছু আপনি বুঝতে পারবেন না, পুরো বাটা একদম পেস্ট। আমি একটু টেস্ট করেছি, অসম্ভব ঝাল এবং অসম্ভব ভালো, দুটোই একসাথে খেতে। আর কিছু খান না খান, যারা যারা শুটকি মাছ পছন্দ করেন তারা অবশ্যই শীতল শুটকিটা ট্রাই করবেন। এবং অবশ্যই যারা ঝাল খেতে পারেন বা খেতে ভালোবাসেন, তবেই অসাধারণ খেতে। পল্টন বাজারের এই রাস্তাটায় দেখুন রাস্তা তৈরির কাজ হচ্ছিল, সকালবেলা একদম পুরো নো এন্ট্রি ছিল। এটা আমরা ঢুকেও ঘুরে চলে গেছি যে লাগেজ টাগেজ নিয়ে এখানে ঢুকতে অসুবিধা হবে, সেই জন্য আমরা সোজা গিয়ে ওই হোটেলটা নিয়েছিলাম। নাহলে এখানেও কিন্তু আপনারা প্রচুর হোটেল, খাওয়ার দোকান সব এখানে পেয়ে যাবেন। প্রচুর খাওয়ার দোকান, হোটেল, একদম লাইন দিয়ে দুপাশে হোটেল। খাওয়া দাওয়া আমাদের শেষ, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখন শুরু হবে ঘোরাঘুরি। এখন ইচ্ছা আছে উমানন্দ আশ্রম বা উমানন্দ মন্দিরে যাওয়ার, তো সেখানেই যাচ্ছি। এখান থেকে বাস পাওয়া যায়, বাসে করে যাব। আসাম স্টেট ট্রান্সপোর্টের বাস কিন্তু এখান থেকে উমানন্দ বা আমাদের ফ্যান্সি বাজার অবধি যেতে হবে। এখান থেকে আমরা যাবো হচ্ছে ফ্যান্সি বাজার, ফ্যান্সি বাজারের ঘাট থেকে আমরা উমানন্দের দিকে রওনা দেবো। তো চলুন, এই উল্টো দিকে বাস, এরকম হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্টের বাস, দেখুন আসাম স্টেট গভর্নমেন্টের বাস। রাস্তার ওফুটে আমরা ছিলাম, ওফুট থেকে জাস্ট এপার হয়ে এই যে বাস আসছে, এই বাসগুলোর ভিতর থেকে আমরা এই বাসে করে আমরা চলে যাবো ফ্যান্সি বাজার। গৌহাটি কম খরচে ঘোরার জন্য এই যে গভর্নমেন্ট বাসগুলো, এগুলো কিন্তু হেভি উপযোগী। জাস্ট বাসে উঠলাম, আমরা যাব এখন উমানন্দ। টিকিট এখনও কাটিনি, টিকিট কাটতে আসবে। এসি বাস, প্রচুর অ্যাভেলেবেল বাস, মানে আসছে সঙ্গে সঙ্গে একটা পর একটা বাস আসছে, প্রচুর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, পরপর বাস আসছে। তো সেরকমই একটা, হ্যাঁ নন এসিও আছে, একটা নন এসি পেলাম, বাট এই গরমে এসিটা দরকার, তো সেই জন্য আমরা বাসে উঠে পড়লাম। পরপর বাস, কিন্তু কম পয়সা ঘোরার জন্য খুব ভালো। টিকিটটা কাটুক আগে, 20 টাকা করে টিকিট নিল। যাবো হচ্ছে গিয়ে পল্টন বাজার থেকে ফ্যান্সি বাজার অবধি, যেখান থেকে আমরা উমানন্দের জন্য বা পিকক আইল্যান্ডের জন্য ফেরি নেব। তো কম পয়সায় গৌহাটি ঘোরার সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে গিয়ে এই আসাম গভর্নমেন্টের বাসগুলো। এসি বাস, কম খরচা এবং কমফোর্টেবল জার্নি। খাওয়া দাওয়া করে এসে এসিতে বসে আমরা কিন্তু এখন উমানন্দ মন্দিরের দিকে রওনা হয়েছি। উমানন্দ যাওয়ার জন্য ফেরির টিকিট হচ্ছে গিয়ে 100 টাকা করে।
100 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে গভর্নমেন্টের, আগে যেটা ছিল 40 টাকা, এখন সেটা 100 টাকা হয়ে গেছে, আপ অ্যান্ড ডাউন 100 টাকা। আর এছাড়া একদম বেসরকারি একটা আছে যেটা আপনাদের ঘাটের মুখেই রয়েছে, এটা 200 টাকা করে চাইছে। একটু এগিয়ে আসলে দেখবেন আসাম গভর্নমেন্টের একটা বিল্ডিং রয়েছে, সের ভিতরে টিকিট দিচ্ছে 100 টাকা করে টিকিট কেটেছি। টিকিট কেটে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে উমানন্দ মন্দির দেখতে, পিকক আইল্যান্ডে। ওই যে পিকক আইল্যান্ড দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পিকক আইল্যান্ড, এখানেই রয়েছে উমানন্দ মন্দির, সেখানে আগে যাব, তারপরে দেখি কি করা যায়। এই যে ব্রহ্মপুত্রের ওপরে এটা হচ্ছে গিয়ে ফেরিঘাট, এই ফেরিঘাটে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের উঠতে হবে, এই যে দাঁড়িয়ে রয়েছে ক্রুজ, এখান থেকে আমরা যাব উমানন্দ মন্দির। এই হচ্ছে ফেরি, এটা করে আমরা যাব হচ্ছে গিয়ে উমানন্দ বা পিকক আইল্যান্ড। ফেরি ছেড়ে দিল, এই দেখুন ব্রহ্মপুত্র, আর ওই যে পিকক আইল্যান্ড বা উমানন্দ মন্দিরের যে আইল্যান্ড, সেই আইল্যান্ড। এখন বাজে 3:45, রোদ আছে এবং গরমও আছে, খুব গরম হচ্ছে, রোদও উঠেছে। বাট যেই ব্রহ্মপুত্র নদের ওপর থেকে আমাদের ফেরি চলা শুরু করলো, একটা সুন্দর হাওয়া বইছে, যাতে একটুও কষ্ট হচ্ছে না। যতক্ষণ ওই জেটিতে দাঁড়িয়েছিল ততক্ষণ হেভি কষ্ট হচ্ছিল এই ফেরির ওপরে, কিন্তু যেই ব্রহ্মপুত্র নদের ওপরে চলা শুরু করলো আমাদের এই ফেরি, তখনই কিন্তু এই ঠান্ডা হাওয়ায় মন শীতল হয়ে গেল। অসাধারণ জার্নি হচ্ছে আমাদের এই পিকক আইল্যান্ড বা উমানন্দ মন্দিরের দিকে। ফেরির ভেতরে এরকম বসার জায়গা রয়েছে, যদি কেউ বসে যাত্রা করতে চান বসেও যেতে পারেন। এই ফেরির ভেতরে এরকম বসার স্পেস করা রয়েছে, এখানে বসে বসে আপনারা কিন্তু জার্নি করতে পারেন। আর এছাড়া এই হচ্ছে কি ডেকের অবস্থা, দেখুন সকলেই কিন্তু একদম ব্রহ্মপুত্র নদের ওপরে যে জার্নি সেটাকে ভরপুর উপভোগ করছে। উমানন্দ মন্দিরটি গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের মাঝে ময়ূর দ্বীপে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। গুয়াহাটিতে কাচারিঘাট বা উজান ফেরিঘাট থেকে নৌকোয় পৌঁছানো যায় এই মন্দিরে। এটা হচ্ছে উমানন্দ মন্দিরে যাওয়ার রাস্তা, এই হচ্ছে গিয়ে ফেরিঘাট, এখান থেকে আমাদের এই রাস্তা ধরে যেতে হবে। ময়ূরদ্বীপকে বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদীদ্বীপ বলে গণ্য করা হয়। দ্বীপে পৌঁছানোর পর মূল মন্দিরে ওঠার জন্য কিছুটা সিঁড়ি বেয়ে উঠে আসতে হয়। ষোলোশো 98 সালে অহোম রাজা গদাধর সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এখানে ভগবান শিব তার ধ্যান ভঙ্গের কারণে কামদেবকে ভস্মীভূত করেছিলেন। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলা বসে এবং হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উমানন্দ দর্শন আমাদের কমপ্লিট হলো, প্রচুর ভিড় ছিল, প্রায় এখানে এসে পৌঁছেছি 4:45 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 6টা। এতক্ষণ লাইন দিলাম, লাইন দিয়ে দর্শন করলাম। এবার এখন নিচের দিকে যাব, বোট পাই কিনা দেখতে হবে, খেয়া ধরে আমাদের কিন্তু জেটিতে পৌঁছে তারপর সেখান থেকে যেতে হবে ওই পারে। এখন বাজে রাত 10:45 আর আমরা ডিনার করতে বেরিয়েছি। তো ডিনার করতে বেরিয়েছি যে পল্টন বাজারের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেটা আমাদের হোটেলের দিকে আসছে, সেটা থেকে কিছুটা এগিয়ে আসলে একটা ওভারব্রিজ আছে। ওভারব্রিজের পাশেই নাকি একটা রামুর হোটেল বলে একটা হোটেল আছে, যার খাবার নেই খুব ভালো। আমাকে লোকাল সন্ধ্যাবেলা যেখানে চা ঠা খেলাম, সেই একটা লোকাল লোক বলল এই হচ্ছে গিয়ে ওভারব্রিজ, আর এই যে ডান দিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে একটু এগোতে হয় বললো। চলুন দেখি, খুঁজি। ওভারব্রিজে না উঠে ডান দিকে এই রাস্তা দিয়ে যেতে হয়।
বেশ ভিড় আছে। ডিনারে আজকে আমাদের রয়েছে নর্মাল ডাল, একটা ভাজা, সবজি, পাঁপড় ভাজা, তার সাথে আমরা নিয়েছি বোয়াল মাছ, কাতলা মাছ মিক্সড করে নিয়েছি। রুটিও আছে, দুজন রুটি খেয়েছে। আর একটা জিনিস ওরা বললো যে মক্কা মাছ বলে একটা জিনিস, সেটা ট্রাই করতে বললাম, সেটা ট্রাই করলাম। সেটা অ্যাকচুয়ালি আমাদের ওই মোরলা মাছের মতোই খেতে, বাট ভালো। লোকাল লোকেদের কাছ থেকে খবর নিলে এটাই হচ্ছে সুবিধা। আমরা রাত্রে যে জায়গাটা এলাম খেতে, চাকচিক্য একদম নেই, একটা গ্যারেজের মতন জায়গা যেটায় খাওয়ার বা হোটেল বানিয়ে ব্যবসা করছে। যেমন ভিড় তেমন পার্সেল হচ্ছে, আর খাওয়ার কোয়ালিটি অসাধারণ। ঝিলেম আপনাদের বললো কী কী নিয়েছি। প্রত্যেকটা মাছ এত ফ্রেশ, এত সুন্দর রান্না। বোয়ালের পিস, এক একটা পিস তো মানে হাফ করে খাওয়া যায় এরকম, এত বড় পিস। আর তার কোয়ালিটিও সেরকম। তার সঙ্গে কাতলা নিয়েছি আমরা, কাতলাটাও একদম ফ্রেশ। প্রত্যেকটা জিনিস। মোরলা মাছ নিয়েছি, মোরলা মাছের সাইজ এত বড় বড়, এত ভালো ভালো খাবার। সত্যিকারের অসাধারণ খাবার। কিন্তু দেখলে একদমই বুঝতে পারবেন না এত ভালো খাবার পাওয়া যায় এই দোকানটায়। গুড মর্নিং। আজকের 7ই জুন 2026, আর আমরা কালকের ব্লগটাই কন্টিনিউ করছি। আজকের আমরা গৌহাটি ঘুরে দেখছি। সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছি। গৌহাটির কিছুটা ঘুরে তারপরে আমরা চলে যাব কামাখ্যায়। যেটা আপনাদের আগেই বলেছি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কামাখ্যা মায়ের দর্শন। সেই জন্য বেশি ঘোরাঘুরি করব না, অল্প গৌহাটির আশেপাশে ঘুরে টুরে আমরা কিন্তু কামাখ্যা চলে যাব। তো গতকাল আপনাদের উমানন্দ দেখিয়েছি, আর সেই ব্লগেই আজকেরও আপনাদের গৌহাটির কিছু টুকটাক সাইট সিন দেখাচ্ছি। আজকে সকালে প্রথমে আমাদের গন্তব্য যেখানে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে বালাজি মন্দির। একদম নতুন মন্দির, বিরাট বড় স্পেস নিয়ে এই মন্দিরটা, বিরাট বড় পার্কিং এরিয়া। আর মন্দিরটা মানে বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারছি খুব সুন্দর লাগছে দেখতে। একবার দেখুন, চলুন ভেতরে। মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, যতদূর নিয়ে যেতে পারবো ততদূর আপনাদের দেখাবো। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে মন্দিরে প্রবেশ করতে, আর এই ডান দিকে হচ্ছে জুতো খুলে রাখার জায়গা। এখানে জুতো রাখবো, আর এখান থেকে দেখা যাচ্ছে ফটো তোলা নিষেধ ভেতরে। এর উপরে আর ক্যামেরা যাবে না। আমরা দর্শন ছেড়ে আসি এখানে জুতোটা রেখে। বালাজি মন্দির দর্শন হয়ে গেল। এই বালাজি মন্দির বাইরেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গিয়ে এন্ট্রেন্স। মন্দির দিকে, মানে এই মন্দিরের ডান দিকে রয়েছে হচ্ছে গিয়ে পদ্মা দেবীর মূর্তি বা মন্দির একটা, আর বাঁদিকে রয়েছে মা দুর্গার একটা মন্দির এবং মূর্তি। তো বালাজি মূর্তির সঙ্গে সঙ্গে এই দুটো দর্শন করে নেবেন। খুব সুন্দর মন্দিরটা, ভেতরে পুরো সাদা ধপধপে, আর নিচে পুরোটাই মার্বেল করা। এখন রোদে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল আমাদের, এই মার্বেল বেছানো যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে, বাট খুব সুন্দর সাদা ধপধপে, একদম শান্তশিষ্ট নিরিবিলি, আর অসাধারণ সুন্দর একটা বালাজির মূর্তি রয়েছে ভেতরে। মাস্ট ভিজিট, আসবেন, খুব ভালো লাগবে। আমাদের এবারের গন্তব্য বশিষ্ঠ আশ্রম। এত রোদ, সমস্যা হচ্ছে এবার আমরা কেউই তাড়াহুড়োর চোটে সানগ্লাস আনিনি। না আমি, না তোজো, না ঝিলাম, কেউই সানগ্লাস আনতে ভুলে গেছি। যাই হোক, প্রচণ্ড গরম। আর এসে পৌঁছেছি বশিষ্ঠ আশ্রমে, বশিষ্ঠ মুনির এই আশ্রম। তো চলুন ভিতরে যাই, বশিষ্ঠ আশ্রম আপনাদের ঘুরে দেখাই। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, কোনো অনুষ্ঠান হচ্ছে। দেখুন বশিষ্ঠ আশ্রমে ঢোকার গেট আছে কি সুন্দর করে সাজানো। আসামের ফিনান্স মিনিস্টারের ছেলের বিয়ে বশিষ্ঠ আশ্রমে হচ্ছে, তাই এই সাজো রব। দেখুন কি সুন্দর ঢোকার গেটটা সাজানো ফুল দিয়ে, চারিদিকে কত রকমের ফুল। মন্দির চত্বর কীভাবে সাজিয়েছে দেখুন। তুমি এখান থেকে দর্শন করতে পারবে গিয়ে। এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর এই হচ্ছে মন্দির। ঠিক মন্দিরের সামনে চলছে বিয়ের অনুষ্ঠান। বশিষ্ঠাশ্রম গৌহাটি শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে
সন্ধ্যাচল পর্বতে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র হিন্দু মন্দির ও আশ্রম। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই আশ্রমের পাশ দিয়ে গঙ্গা, ললিতা এবং কান্তা নামে 3টি পাহাড়ি ঝর্ণা বয়ে গেছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বৈদিক ঋষি বশিষ্ঠ এখানে তার আশ্রম স্থাপন করেছিলেন এবং তপস্যা করেছিলেন। বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় অহোম রাজা স্বর্গদেউ রাজেশ্বর সিংহ নির্মাণ করেছিলেন। আমাদের এবারের পয়েন্ট হচ্ছে গিয়ে জু দেখার ইচ্ছা তোজোর। জুতে চলে এসেছি। 33 টাকা করে হচ্ছে অ্যাডাল্টদের টিকিট, আর বাচ্চাদের 11 টাকা করে। তো চলুন জু কিছুক্ষণ ঘুরবো, জু দেখি জুতে কি দেখা যায়। জুতে ঘোরার জন্য ব্যাটারি কার রয়েছে। ব্যাটারি কারের কস্ট হচ্ছে গিয়ে 50 টাকা পার হেড। তার জন্য টোকেন কাটতে হবে, টোকেন কেটে টিকিট নিতে হবে, নিয়ে তারপরে ঘুরতে হবে। তো এই দাঁড়িয়ে রয়েছি টোকেন কেটে টিকিটের জন্য। টিকিট নেব, নিয়ে তারপরে এই ব্যাটারি কার করে ঘুরবো। হেঁটে হেঁটে ঘোরা যাবে না, তো এখন ব্যাটারি কার করে জু ঘুরবো। তো টোকেন কখন পাই যায় না। কি ভিড় এখানে, একদম পুরো ভিড় হয়ে রয়েছে। এই রোদে গরমে কেউ হাঁটতে চাইছে না, সকলেই ব্যাটারি কার চাইছে, তার জন্য ভিড় হয়ে গেছে এখানে। ব্যাটারি কারে আমরা উঠে পড়েছি, আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে জু, গৌহাটির জু দেখার জন্য। তো তোজো আর আমি পিছনে বসেছি, দেখি কি কি পশু দেখা যায়, এখানে কি কি পশু আছে। তবে প্রচণ্ড ধুলো, কারণ কি কাজ হচ্ছে ভিতরে, জেসিবিতে কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলো ভেতরটা। এটা ওয়াটার বার্ড এরিয়ার জন্য কাজ চলছে। দেখুন ডিয়ার একদম সামনে। গলাটা ঝুটিটার ওখানে একদম গোল্ডেন কালার আর হোয়াইট, কি সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি গৌহাটির রোপওয়েতে। রোপওয়েতে 200 টাকা করে টিকিট, আপ অ্যান্ড ডাউন। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাব ওপারে। বাট ওপারে অনেক মন্দির রয়েছে দেখার, সেই টাইমটিকেও কিন্তু আমরা দিতে পারবো না, কারণ কি আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এসেছি, একবার বিকালে এসেছি। এখন বাজে বিকেল 5টা বাজতে 1 মিনিট বাকি, 4:49 এখন বাজে। তো আমাকে বলেই দিল টিকিট কাটার সময়, গিয়েই কিন্তু চলে আসতে হবে। আপনি কিন্তু ওখানে বেশিক্ষণ টাইম লাগাতে পারবেন না বা টাইম নিতে পারবেন না, সেই শর্তে কিন্তু টিকিট ইস্যু করলো। যাই হোক, ওখানে সময় কাটাতে পারবো না, বাট এই বিকেলবেলার টাইমটা রোপওয়েতে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে যাওয়া, এটাই অনেক বড়। তো সেটাই আপাতত এনজয় করব। তো চলুন রোপওয়েতে যাওয়া যাক। গৌহাটির রোপওয়ে হল ভারতের দীর্ঘতম নদী ক্রসিং রোপওয়ে। এটি ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে গৌহাটির পানবাজার এবং
উত্তর গৌহাটির দোল গোবিন্দ মন্দিরের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটা হচ্ছে কি পিকক আইল্যান্ড, যেটা আমরা কালকে গেছিলাম উমানন্দ মন্দির দেখতে। এই সেই উমানন্দ মন্দিরের পিকক আইল্যান্ড। এই যে উমানন্দ মন্দির দেখা যাচ্ছে। উমানন্দ মন্দির। রোপওয়েটি প্রায় 2 কিলোমিটার লম্বা। এই দূরত্ব প্রায় 8 থেকে 9 মিনিটের মধ্যে কভার করে। এই রোপওয়েটি সপ্তাহের প্রতিদিন সকাল 8:30 থেকে 1টা পর্যন্ত এবং মধ্যাহ্নভোজের বিরতির পর আবার 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত চলাচল করে। আমাদের মতে বিকেলে সূর্যাস্তের সময় এই যাত্রার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকার মতো। তাই গৌহাটি গেলে এই যাত্রার জন্য বিকালে একটু সময় অবশ্যই বরাদ্দ রাখবেন। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করে এলাম। ব্রহ্মপুত্রের ওপরে রোপওয়ে রাইড অসাধারণ লাগলো। এই রোপওয়ে কিন্তু চালু হয়েছিল 24শে আগস্ট 2020। তৎকালীন যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উনি এটার ইনোগ্রেশন করেছিলেন। অসাধারণ এক এক্সপিরিয়েন্স। এই সময় না আসলে কিন্তু এই ব্রহ্মপুত্রের এই রূপ দেখতে পারতাম না। অসাধারণ লাগলো আমাদের। সন্ধ্যে 6:30 আমরা পৌঁছে গেছি কামাখ্যায়। আর বাড়ির সবাইকে বসে আমি আর জিলাম বেরিয়েছি হোটেল খুঁজতে। তো কামাখ্যার পুরো ডিটেলস থাকবে পরের ভিডিওতে। এই ভিডিওতে গৌহাটির ঘোরা এবং তার যা যা আমাদের গৌহাটিতে করলাম একদিনে, সে সব কিছু তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। চলে এসেছি আমাদের কামাখ্যার রুমে। তো রুম পেতে তো হালাত খারাপ হয়ে গেছে কামাখ্যায়। মন্দির থেকে তার আশেপাশে খুঁজে খুঁজে হয়রান। কোথাও কোনো রুম নেই, কোথাও একটা রুম, কোথাও কোনো রুম নেই। সবাই সাজেস্ট করছে নিচে চলে যান, কালকে সকালে চলে আসবেন দর্শন করার সময়। তো অনেক খুঁজে খাজে দুটো রুম পেয়েছি, দুটো রুম না 3টে রুমই পেয়েছি, কিন্তু তাতে একটা সমস্যা।